যত কথা অনুষ্ঠানে আজ আমরা পেয়েছি এক ঝাঁক সংস্কৃতি কর্মী যারা স্ব প্রতিভায় উদ্ভাসিত। শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সঙ্গে যারা আছেন। আসসালামু আলাইকুম, আমি রোজন রহমান, সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিল্পী। আসসালামু আলাইকুম, আমি পরানা হাসান, কণ্ঠশিল্পী। আমি মৌসুমী চৌধুরী, কণ্ঠশিল্পী। আমি ইথুন বাবু, গান লিখি, গান সুর করি, মিউজিক করি এবং অবশ্যই গান গাই। আসসালামু আলাইকুম, আমি শিব হাসানু, আমি চলচ্চিত্র অভিনেতা। বেশ কিছুদিন অনেকটা আড়ালে ছিলেন, আপনাদের মতো জনপ্রিয় শিল্পীদের আমরা সেইভাবে দেখতে পাইনি, কারণ কি? দীর্ঘ 17টি বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশের জনগণের বুকের উপর জগদ্দল পাথর হিসেবে বসেছিল। তারা বিভিন্ন সেক্টরে তাদের নিয়ম অনুযায়ী তাদের পছন্দের লোকদের সেট করে তারপরে তাদের পছন্দের লোকদের দিয়েই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে তারা পছন্দ করতো এবং স্বাচ্ছন্দ্য বোধ করতো, যার ফলে ভিন্ন মতাবলম্বী যারা ছিল আমাদের মতো তারা আমাদেরকে একটু দূরে একটু আড়ালে রাখার চেষ্টা করেছে। কাজ করতে যে ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেক ধরনের এরকম প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক ধরনের কথা শুনতে হয়েছে, অনেক কাজ আমাকে নেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। তো যেই কারণে আমার চাওয়া না, তাদের চাওয়া অনুযায়ী হয়তো একটু আমার পর্দায় অ্যাপিয়ারেন্সটা কম ছিল। তারপরে দলের জন্য তথা মানুষের জন্য, মানুষের দাবি আদায়ের লক্ষ্যে আমরা যে আন্দোলন সংগ্রামে ছিলাম দীর্ঘদিন, সেই আন্দোলন সংগ্রামে একটা দীর্ঘ সময় আমাদেরকে দিতে হয়েছে। বিভিন্ন সময় মামলা হামলার সম্মুখীন হতে হয়েছে, মোবাইল টেলিফোনে বন্ধ রাখতে হয়েছে, অনেকে যোগাযোগ করেও পেত না। এর মধ্যে জেলও কেটেছি প্রায় 4.5 মাসের মতো। তো সব প্রতিকূলতার মধ্যেই আসলে দিন কাটিয়েছি আমরা, যার ফলে ওই খুব একটা বেশি আমাদেরকে আর সামনে দেখা যায়নি বা ফোকাস করা যায়নি। তবে এখন যেহেতু দিন বদল হয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করব যে সবার সাথে সাম্যের ভিত্তিতে যাতে আমরা সবাই একসাথে কাজ করতে পারি। বাবু ভাই, আপনি কি একমত কিনা? না, আমি তো অবশ্যই ওর সাথে একমত। মানে ও তো ওর আরও কিছু লুকিয়ে কথা বলল। ওর বাসাতে হামলা, ওর বাসা 3-3বার ভেঙে গেছে, হয়তো ভুলে গেছে। আসলে আমরা না এত সুন্দর মন নিয়ে চলি যে কেউ আঘাত করলে তাকে আঘাত করতে ইচ্ছা করে না, কারণ এটা আমরা তো সংস্কৃতি, আমরা গান করি, আমাদের মনটা একটু মানে আমরা তো সবসময় দর্শকদের মাঝে থাকি, জনগণের সাথে থাকি। তো আমাদেরকে কেউ কিছু বললে আমাদের অত লাগে না, কিন্তু আঘাত করলে লাগে। তো আমার মনে হয় যে শিল্পী, চলচ্চিত্র যারাই আমরা কাজ করি তাদেরকে যাতে আঘাত না করা হয়। এই যে আপনি খেয়াল করে দেখবেন, এই স্বৈরাচারের ওই পতনের আগে আমাদের নারায়ণগঞ্জ থেকে কিন্তু খালি ওদের বিরুদ্ধে একটু গান গাওয়ার জন্য, র্যাপ করার জন্য কিন্তু ওদেরকে ধরে নিয়ে এসে জেলে এবং টর্চার করা হয়েছে। তাহলে আমরা যাব কোথায়? আমরা যে মুখ খুলে কিছু বলবো, আমাদেরকে ধরে নিয়ে এসে তো তারা টর্চার করছে। আমার মতো ইথুনবাবুকে পেলে তো গুলির নির্দেশ ছিল। আমি, মৌসুমী, পরাণ, রোজেন, এরা তো সব মানে কীভাবে যে ছিলাম এটা আল্লাহ রসুল জানে। যেহেতু আপনারা আজকে আমাদেরকে ডাকছেন, তো আজকে আমার অনেক কথা বলার আছে। তো এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। তবে আমাদেরকে একটা জিনিস খুব খেয়াল করতে হবে যে আমরা আসলে এই 5 আগস্ট আজকে কিন্তু আজকে কিন্তু 1 মাস পূর্ণ হয়েছে। আজকে কিন্তু আমাদের সেই ছাত্র জনতা আবার তাদের স্মরণে একটা যাত্রা করতেছে। এদের পাশে থাকতে হবে, এদের পাশে থাকতে হবে এবং এদেরকে সাহস যোগাতে হবে। কারণ ছাত্র জনতা এক হলে একটা বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণ থেকে স্বৈরাচার কেন, রাক্ষসী কেন, খুনি কেন সবাই পালিয়ে যেতে বাধ্য থাকে। এর মানেই একসাথে কাজ করলে সে কাজটা ভালো হয়। 2-1টা নেকড়া পোকা টোকা থাকে, সেটাকে ঝাড়া দিয়ে আপনাকে চলতে হবে। যেমন আমরা যে কাজগুলো করে আসছি, আমাদের পিছে কিন্তু এখনও কিন্তু আমাদের সাথে মনে করেন চলছে সে দুশ্মনী। কী জন্য আমি বলি, আপনি আনসারের ঘটনাটা চিন্তা করেন। এখন বর্তমান যে ইউনূস স্যারের সরকার চলছে, অন্তরীণ সরকার চলছে, তাদেরকে কিন্তু ফেলার জন্য বা তাদেরকে একটা মানে অবসান ঘটানোর জন্য কিন্তু তারা এখনও সেই উৎপেতে বসে আছে। তার প্রমাণ হচ্ছে আপনার আমাদের বিচারপতি একটা কু করার চেষ্টা করছিল। এটাকে তুলে নিয়ে আসতে হবে আপনাদেরকে। এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য একদল রাক্ষসী এখনও আছে, যার প্রমাণ তো আপনাকে বললামই যে 2টা জায়গায়, যে একটা বিচারপতিদের বিষয় বললাম এবং একটা সচিবালয়ের আনসারদের বিষয় বললাম। এবং এখনও এই যাত্রাতে অনেক 5-8টা কুত্তা, যাদেরকে ডাইরেক্ট কুকুর বলা যায়, তারা কিন্তু এখনও আমাদের সরকারকে
উৎখাতের জন্য কিন্তু লেগে আছে, খালি উনাদের জন্য না, আমাদেরকেও উৎখাত করার জন্য, আমাদের সবাইকে উৎখাত করার জন্য, সংস্কৃতি বলেন, চলচ্চিত্র বলেন, সবাইকে উৎখাতের জন্য একটা টিম কাজ করছে। আমি বলবো এই টিমগুলোকে ধরার জন্য, এবং আমি এই সরকার ইউনূস স্যারের কাছে, আমি স্যারকে আমি এমনি বলেছি যে স্যার আমরা ভোট দিতে চাই, এটা তো বলেছি, এবং ভাতের অধিকার চাই, এটাই বলেছি। কিন্তু এবার বলবো স্যারের কাছে, আজকে যত কথা থেকে বলবো যে স্যারের কাছে একটা দাবি, স্যার এই কাউয়াগুনাকে ধরতে হবে স্যার। এই কাউয়াগুনাকে যদি আপনি না ধরতে পারেন স্যার, আপনি অশান্তিতে থাকবেন, মানে দেশ অশান্তিতে থাকবে, সংস্কৃতি লন্ডন ভণ্ড হয়ে যাবে, দেশ লন্ডন ভণ্ড হয়ে যাবে। এখান থেকে এদেরকে পাকড়াও করতে হবে। আমি সবশেষে বলবো কেন আমি এই কথাগুলো বলতেছি এবং আমাদের কি করতে যাচ্ছি সেটাও আমি আপনাদের মাধ্যমে আজকে জানাবো। তো আমি এতটুকুই কথা বলবো, দেশটা আমরা যেভাবে নিয়ে আসছি, আজকে এক ছোট্ট উপমা হচ্ছে বন্যা। এই বন্যাতে আমরা খুঁজে পেয়েছি যে দেশটা যে একটা উজ্জ্বল নক্ষত্রতে চলে গেছে, সারা বিশ্ব যে থেকে গেছে, তাকিয়ে আছে যে বাংলাদেশের মানুষ কি। বন্যার্তদের পাশে সবাই গিয়ে দাঁড়িয়েছে, একটা চমৎকার বাংলাদেশ হয়ে গেছে। এটাই তো আমাদের বাংলাদেশ চায়, এটাই আমাদের চাওয়া, অন্য কিছু না। মত প্রকাশেরও কোনো রকম বাধা থাকবে না, মত প্রকাশ করতে হবে যে যা পারবে। আমাকে একটা রিক্সাওয়ালা 50 টাকা দিয়ে বলেছে যে আমি ওদের পাশে থাকতে চাই বাবা। তো এই যে সুন্দর বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে। জি, ধন্যবাদ, পরে আসবো আপনার কাছে। এবার মৌসুমী। আমরা সর্বদাই সবাই যেটা সবসময় দেখি সেটা হচ্ছে ক্যামেরার সামনে আমরা অনেকেই কথা বলি, কিন্তু কাজের পেছনে অনেক গল্প লুকিয়ে থাকে। সেই গল্পগুলো আমরা কিন্তু কেউ জানি না বা সহজে কেউ দেখার চেষ্টাও করি না। তো সেদিক থেকে যেহেতু আজকে যত কথাতে এসেছি, কথা বলার সুযোগ আছে, যেহেতু আমি আমার মতো করে ছোট্ট করে বর্ণনা করতে চাই। সেটা হচ্ছে যে যখন আমরা 2022 সালে 3 ডিসেম্বর আমাদের প্রথম সমাবেশ ছিল রাজশাহীতে। তো আমাদের মূলত সমাবেশের যে আন্দোলনগুলো শুরু হয় রাজশাহী থেকে, আমাদের যাত্রা শুরু আর কি। সবাই গুরু ইথুন বাবু, শিবা ভাই, পরাণ ভাই এবং রোজেন ভাই সহ আমাদের আরও মিউজিশিয়ানরা আছেন, তাদের কথা না বললেই না, যারা আমাদের সঙ্গে ছিল। তো সেক্ষেত্রে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করেছি বাংলাদেশের সব বিভাগে, সব জেলায় জেলায় আমরা তারুণ্যের সমাবেশে প্রোগ্রাম করেছি। আমরা যে এই যে প্রোগ্রামগুলো করলাম, এই যে এক জায়গা থেকে আর এক জায়গা, ওখান থেকে আর একটা স্থানে আমরা কিভাবে পার হচ্ছি বা কতটা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পার হতে হচ্ছে, মুভ করতে হচ্ছে। কি ঝুঁকি ছিল এখানে? অনেকটাই ঝুঁকি ছিল। ঝুঁকিটা ছিল যে এরকম যে আমরা যে বিএনপির গান করতেছি, যেহেতু স্বৈরাচার সরকারের সময়, এখানে তো ক্ষমতা বলে তো ওনাদের হাতেই সব কিছু ছিল, যে বিভিন্ন হুমকি, যে এখানে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, ওখানে একটা করে দেখা যাচ্ছে হুমকি চলে আসছে যে আমাদের এখান থেকে বিভিন্নভাবে বোমা মারা হবে, গুলি করা হবে বা এই সেই, বা ওখান থেকে আমাদের তুলে নিয়ে যাওয়া হবে। এটা আমাদের জন্য অনেক কষ্ট ছিল। সব কথাই তো আছে যে কষ্ট শেষে নাকি কেষ্ট মেলে। এই যে মন খুলে কথা বলতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যেটা আমরা কখনো বলতে পারি নাই। যখন গানগুলো প্রথম জনসম্মুখে আসে, দেশটা তোমার বাপের নাকি, এরপর তোমার চেয়ার ভেঙে যাচ্ছে, এরপর আসলো তোমার তলে তলে ব্যথা গো কাউয়া কাদের মিয়া, এরপর আসলো দেশে কোনো বিচার নাই, এরপর আসলো মামার বাড়ির আবদার। এইভাবে পর্যায়ক্রমে আমাদের সব কাজ চলতেছিল। তো এতটা ঝুঁকির মধ্যেও কিন্তু আমরা আমাদের কাজ বা আমাদের আন্দোলন আমরা কখনো বন্ধ রাখি নাই বা আমরা পিছু পা হই নাই, কারণ আমরা তো দেশকে ভালোবেসে, দলকে ভালোবেসে আমরা কাজ করছি। 28 অক্টোবর 2023 বিএনপির মহাসমাবেশে আমরা যখন স্টেজে শো করছিলাম, তো অনেকটা জীবনের ঝুঁকি নেই বলা যায়, কারণ আমরা স্টেজ শেষ করে যেই না বের হয়েছি, ওই মুহূর্তেই শুরু হয়ে যায় হামলা, ধরপাকড়, সাউন্ড গ্রেনেড, তারপর হচ্ছে আপনার টিয়ার সেল, রাবার বুলেট, এই ধরনের, যেটা আমি কখনো দেখি নাই। আমি তো যুদ্ধ দেখি নাই, যুদ্ধ আমি কখনো দেখি নাই। বাবা যুদ্ধের সময় নাকি 12 বছরের ছিলেন, তো ওনার মুখে অনেকটাই শুনেছিলাম, বা এখন সবার কাছ থেকে আমি একটু একটু করে শুনতে পাচ্ছি, কিন্তু চোখে দেখি নাই যে যুদ্ধটা কী, বা এই যে টিয়ার সেল, এই যে গ্রেনেড, বোমা, হামলা মামলা, এইগুলো না আমি দেখি নাই। তো আমার কাছে অনেকটাই অবাক করার বিষয় ছিল। আমি একটু অবাক হয়েছিলাম,
আমরা একটু আশ্চর্য হয়েছিলাম আমরা খুব, যে এটাও আজকে আমাকে চোখে দেখতে হলো। তারপর যেটা হলো, ওই সময়ের পর থেকে আমি, আমার গুরু ইথন বাবু, শিবা ভাই, পরাণ ভাই, রোজেন ভাই, এরা কিন্তু আমরা কেউই না বাসায় ছিলাম না, সবাই পলাতক ছিলাম। আমাকে কখনো এ বাসায়, কখনো ও বাসায়, মানে কখন কোথায় রাখতে হবে এভাবে না হলেও 15-20 বা 25টা বাসা আমাকে চেঞ্জ করতে হয়েছে। এগুলো সম্পূর্ণই করেছেন আমার গুরু ইথন বাবু। আমি ওনার প্রতি অনেক কৃতজ্ঞ যে ওনারা বা আমার এই ভাইয়েরা যদি আমাদের মানে পাশে না থাকতো ওই সময়, এটা আসলে বলার কোনো অপেক্ষা থাকে না যে কতটা মানে সমস্যার সম্মুখীনে আমাকে পড়তে হতো। কারণ আমি যেই জায়গায় ছিলাম ওখানেই তো ছাত্রলীগের আড্ডাখানা। আমি বাড়ি থেকে যে বের হই, হ্যাঁ, মাস্ক পরে, বোরকা পরে এইভাবে আমাকে বের হইতে হয়েছে, বা এইভাবে যেখানে সেখানে আমাকে থাকতে হয়েছে। তো সেই দিক থেকে আমাদের মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, যত যা, হোয়াটসঅ্যাপ, সব কিছু বন্ধ ছিল। তখন আমাকে গুরু ইথনবাবু একটা নিউ নাম্বার দিলেন, যেটাতে শুধু আমি গুরুর সঙ্গে কথা বলতে পারতাম, আমার বাবা মার সঙ্গে কথা বলতে পারতাম, আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে পারতাম। দ্যাটস ইট, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। 3 মাস 4 মাস যে আমরা এইভাবে পলাতক ছিলাম, এই সময়টা কিন্তু কেউ দেখে নাই। আমরা এগুলো ফেস করছি জীবনের ঝুঁকি নিয়ে। এরপর যখন নির্বাচনের সময়, যেদিন 5 তারিখে মনে হয় 7 তারিখে নির্বাচন হয়েছিল, 7 জানুয়ারি 2024, তা আমরা একটা গান ছেড়েছিলাম। যেদিন নির্বাচন হয় 8 তারিখে একটা গান ছাড়া হয়েছিল, সেটা হচ্ছে মারলে নিজের পায়ে কুড়াল। তো গানটা যখন আমরা করলাম, কারণ 7 তারিখে নির্বাচন হওয়ার পর আমাদের কাছে মনে হচ্ছিল যে তো আমাদের বড় ভাইরা আছেন, ওনারা অনেক জ্ঞানী, অনেক বোঝেন, অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা করে পদক্ষেপ গ্রহণ করেন। তো সেক্ষেত্রে আমাকে ওই গানটি করালেন। গানের কথাটা ছিল এরকম, ক্ষত বিক্ষত মাটির ছিদ্র, হ্যাঁ, ব্রিজ লাইনটা ছিল ভেবে দেখেছো কি, মারলে নিজের পায়ে কুড়াল, দেবে উড়াল। যেটা এখন আমরা একটু ঘুরিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে 2 লাইন গেয়ে শোনা, এটা 2 লাইন গেয়ে শোনালে ভালো হবে তো। ভেবে দেখেছো কি, ভেবে দেখেছো কি, মারলে নিজের পায়ে কুড়াল, দিলে উড়াল। মারলে নিজের পায়ে কুড়াল, ভেবে দেখেছো কি, মারলে নিজের পায়ে কুড়াল, দিলে উড়াল। মারলে নিজের পায়ে কুড়াল। তো গানটার অর্থ ছিল এরকমই, আসলেই উনি নিজের পায়ে কুড়াল মেরেছেন, তো উনি বোঝেন নাই। আবার আসবো আপনার কাছে, আবার আসবো, ওকে। আবার শুনবো। পরাণ, আপনার কাছে প্রশ্ন, এই যে একজন শিল্পী হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, নিজের যে শিল্পী সত্তা প্রকাশ করতে পারছেন না, কেমন লাগতো তখন? আসলে অনুভূতি তো অলরেডি মৌসুমী, গুরু ইথন বাবু, শিবাসানু ভাই ব্যক্ত করেছেন। তবে এতটুকু বলতে চাই যে আমরা তো কোনো সন্ত্রাসী ছিলাম না, আমরা কিন্তু সংস্কৃতি কর্মী, গান করি। গান করেও আমরা কিন্তু ওই পলাতক বা দাগি আসামিদের মধ্যে কিন্তু আমরা পালিয়ে বেরিয়েছি। আর একটা কথা মনে আছে যে 28 অক্টোবরের সপ্তাহখানেক আগে হঠাৎ করে গুরু ইথন বাবু আমাকে একদিন ফোন দিলেন। ফোন দিয়ে খুব মানে কথা শুনে মনে হচ্ছিলো যে উনি খুব মানে স্বাভাবিকভাবে নাই। বলেছিল তুই কোথায়? তা বললাম যে আমি তো বাসায়। এখনই বের হয়ে যা, আমাদের ব্যাপারে অনেক কিছু শুনতেছি যে অনেক অ্যাকশন হচ্ছে। আর উনি লাস্টে যখন কেঁদে দিলেন, কেঁদে বললেন যে জানি না আর কখনো দেখা হবে কি না, যদি তোর কাছে কোনো অন্যায় করে থাকি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিস, আমিও তোকে ক্ষমা করে দিছি, আর তুই এখনই বাসা থেকে চলে যা, মোবাইল টোবাইল সব বন্ধ। তো ওই মুহূর্তে আমার যিনি সঙ্গীত পিতা, যার হাত ধরে আমি বাংলাদেশ সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছি, অর্থাৎ আমার গুরু, বড় ভাই, বাবা যাই বলেন, তো ওই ধরনের মানুষ যখন এভাবে কথা বলে তখন কিন্তু আর মনের ভিতর কিন্তু আর কোনো বল শক্তি থাকে না। তো আমি উদ্ভ্রান্তের মতো বাসা থেকে বের হয়ে গেলাম। কোথায় যাব, কার কাছে যাব, মানুষ কীভাবে কী গ্রহণ করবে, কোন আত্মীয়র বাসায় যাব, অনেক বিষয় ছিল, আর আতঙ্ক তো ছিলই। আর ওই যে বললাম যে শিল্পী সত্তাটা এখানে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, কারণ যে আমরা তো কোনো অপরাধ করি, আমরা গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে। এখন যদি সেটা কারো এগেনস্টে যায়, কারো স্বার্থে আঘাত হানে, তাহলে তো আমাদের কিছু করার নেই। দেশের যেটা সত্যের সাথে থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের আদর্শ। আর শিল্পী শুধু গান গাবে না, শিল্পীর শিল্পীর হচ্ছে জাতির দর্পণ, আয়না, এবং একটা দেশকে
শিল্পীরাই কিন্তু রিপ্রেজেন্ট করে সারা বিশ্বের কাছে। সো তার কিন্তু অনেক দায়বদ্ধতা আছে। সো এখনও যদি কোনো অনিয়ম অন্যায় হয় আমরা সেটার ব্যাপারে সোচ্চার থাকবো ইনশাল্লাহ। এই তো পালাই বলেছি, এমন হয়েছে যে আমাদের মোবাইল বন্ধ, এরপর আমরা সবাই নতুন সিম কিনেছি, আমরা কেউ কারো অরিজিনাল নাম সেভ করে নিই, সাংকেতিক নাম সেভ করেছি, বা কখনো কারণ আমাদের যারা আছে রিলেটেড কারো নাম্বার আমরা সেভই করে নিই। অনেক সময় বারবার সিম বদলানো, বাসা বদলানো, এই ট্রমার মধ্যে দিয়ে এক একটা রাত গিয়েছে, ঘুমের ওষুধ খেয়েছি তবুও ঘুম আসতেছে না। বারান্দা যখন কুকুর ডাকতেছে, বারান্দা যাওয়া আবার এসে শোয়া, আবার যাওয়া আবার শোয়া, এভাবে করে যে এই 10-15-20 দিন, মানে আমি ওই একটা স্পেসিফিক সময়ের কথা বলতেছি, মোটামুটি তো গত 1 বছর যাবতই আমরা তো সবাই দৌড়ের উপর ছিলাম। কিন্তু ওই 28 অক্টোবরের প্রোগ্রামের আগে আমরা এই ট্রমার মধ্যে দিয়ে আমরা পার করেছি। রোজেন, কখনো কি মনে হয়েছে যে ঠিক আছে এই শিল্পী সত্তা বাদ দিয়ে, মানে গান বাজনা বাদ দিয়ে চুপচাপ থাকি? এখানে আপনার প্রশ্নের সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে মূলত বিষয় হচ্ছে যে আমি নিজের পরিসরে কাজ করছিলাম, খুব ভালোই সময় কাটছিল, একেবারে খারাপ ছিল তা বলা যাবে না। বাবু ভাইয়ের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা হচ্ছে যে একটা আত্মার একটা সম্পর্ক, কাজের বাইরে একটা আত্মার সম্পর্ক, এবং কিছু কিছু জায়গায় উনি আমাকে ছোট ভাই বন্ধু বলে পরিচয় করায় দেয়। পার্সোনালি আমি তাকে ব্রো বলে ডাকি, সবাই গুরু বা অন্য কিছু, আমি তাকে ব্রো বলে ডাকি, সেই অ্যাক্সেসটা পাই ওনার কাছে। তো উনি আমাকে হঠাৎ করে বললেন যে রোজেন, এবার তো আমাদের ভালোভাবে কিছু করা দরকার, কারণ আর তো এটা নেওয়া যাচ্ছে না। তা বললাম ব্রো তাহলে কি করা যায় বলেন, কি করবো আমরা? তো সে একের পর এক আমরা গানের কাজ শুরু করি। এর মধ্যে যথারীতি মৌসুমী চৌধুরী ছিলেন, পরাণ হাসান ছিলেন, আমরা কাজ শুরু করলাম, এবং ওইখান থেকেই বলা যায় বাবু ভাইয়ের হাত ধরে আমার সক্রিয় জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ। এর আগে পর্যন্ত আমার জাসাসের কর্মী হিসাবে? জি, শুধু জাসাস না, মানে জাতীয়তাবাদী যে মানে কালচারাল যে ইভেন্ট সব, এটার সঙ্গে সরাসরি আমার এখানে আগমন। আর পারিবারিকভাবে আমি বিএনপির সঙ্গে জড়িত, আমার ফ্যামিলি অনেকেই আছেন, বগুড়ায় যেহেতু আমার বাড়ি। তো এরপরেই মানে স্বপ্নের মতো একের পর এক দিনগুলো কেটে গেল, এবং আমাদের মোটামুটি দুর্দশার যে চিত্রটা সেটা আশা করি আপনি একটা ধারণা পেয়েছেন, একই অবস্থা কম বেশি। আর যেহেতু এই জায়গাটাতে আমি স্পেশালি বাবু ভাইকে একটা মানে শুধু থ্যাঙ্কস না বলবো, যে উনি একটা ব্লেসিং আল্লাহর তরফ থেকে, কেননা আমরা কখনোই ভাবি নাই যে আমাদের এখান থেকে পিছিয়ে আসা উচিত। কেননা পরাণ যেটা বলল যে শিল্পীর হচ্ছে জাতির একটা দর্পণ। তো আমরা যদি যার যার জায়গা থেকে আমরা যদি সবাই যদি স্রোতে গা ভাসায় দিই, তাহলে কিন্তু মানে এটা হয় না। যেমন একটা বিষয়ে আপনাকে একটা মানে যেটা না বললেই নয়, আজকের ছাত্র জনতার যে একটা মহান বিপ্লব আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটার সূত্রপাত কিন্তু হয়েছিল 1 বছর আগেই, এবং সেটা আমাদের হাত ধরেই। কেননা আমরা সেই সময় শত প্রতিকূল অবস্থায় স্রোতের বিপরীতে সাঁতরিয়ে পরস্পরের হাত ধরে আমরা কাজ করতেছিলাম। কাজ করতে যেহেতু আমরা একটা রাজনৈতিক ব্যানারে ছিলাম, যার কারণে 28 তারিখে ক্র্যাকডাউনের পরে আমাদের কিছুটা পিছিয়ে আসতে হয় নিজেদের অস্তিত্ব রক্ষার্থে, বিকজ অফ আমরা সবাই যার যার ঘরে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সামাজিক একটা অবস্থান আছে। পালিয়ে তো ছিলামই, পালিয়ে তো থাকতেই হয়েছে, এর মধ্যেও কাজ চলছে, কখনো বাবু ভাইয়ের স্টুডিওতে, কখনো আমার স্টুডিওতে। ইভেন এরকমও হয়েছে যে বাবু বাসায় 2বার ডিবি অ্যাটাক করেছিলেন। তো সৌভাগ্যক্রমে উনি আগেই বের হয়ে আসতে পেরেছিলেন। একদিন দুপুরে উনি দেখি ব্যাগ ট্যাগ নিয়ে এসে হাজির। আমি বললাম যে কী ব্যাপার ব্রো? তো বলছে বাসায় ডিবি রেড করেছে। এই যে একটা আতঙ্ক, বাসায় বাচ্চা টেনশন, ওয়াইফ টেনশন, সব দিক থেকে। তো যাই হোক, এই জায়গা থেকে আমরা টুকটুক করে আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। কেননা আমাদের মহান 71-এও কিন্তু আপনারা দেখবেন যে স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্রের একটা অনবদ্য ভূমিকা ছিল। তো মানুষ যে কথাটা, আমরা তো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে মুখ ফুটে কোনো কথা বলতে পারি না, কিন্তু কথা বলার একটা যে জায়গাটা ছিল সেটা হচ্ছে গানের মাধ্যমে আমরা মানুষের অন্তরের কথা, মানুষের যে হৃদয়ের স্পন্দনটাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। এবং এটা অবশ্যই গুরু ইথুন বাবু ভাইয়ের ক্রেডিট, যে উনি আমাদেরকে ওই সময়টাতে সংগঠিত তো করেছেনই, শুধু তাই না, ইভেন আমাদেরকে মুরগির বাচ্চাগুলোকে মুরগি কিভাবে আগলায় রাখে এটা তো আমরা জানি, ঠিক ওইভাবে উনি আমাদের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেয় না। আর এখানে সবচেয়ে যেটা আমাদের জন্য উৎসাহ এবং এক উৎসাহব্যঞ্জক যেটা ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। ওনার সঙ্গে আমরা বেশ কয়েকবার সাক্ষাৎ করার সুযোগ হয়েছে। উনি শুধু একটা কথাই বলছে যে ধৈর্য ধরতে হবে, কাজ চালায় যেতে হবে, সুফল একদিন আসবেই, সূর্য একদিন উদয় হবেই। তো ওনার ইন্সপিরেশনটা এমনভাবে আমাদের ভিতরে কাজ করেছে যে আমরা পিছনে ফিরে তাকানোর চিন্তাও করি নাই। দ্যাটস ওয়াই আমার মনে হয় আজকে আমরা হয়তো একসময় চলতে কিছুটা থেমে গেছি, কিন্তু তারপরে ছাত্র জনতারা সেটাকে আজকে একটা ঐতিহাসিক একটা রূপান্তর লাভ করাতে একটা ভূমিকা রেখেছে। তো শুধু এটা এককভাবে ছাত্র জনতা বা আমাদের বা আপনাদের এরকম না, এটা আমাদের সবার বিজয়, সবার প্রাপ্তি।
কারণ আজকের যে অর্জনটা, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এটার সুফল আমাদের প্রজন্ম পর প্রজন্ম এটা পেতে থাকবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো দ্বিতীয় প্রজন্মের এই মুক্তিযুদ্ধে আমরা খুব ক্ষুদ্র হলে একটা ভূমিকা রাখতে পেরেছি, এবং এটার জন্য আজকে নিজের ভিতরে একটা গৌরব ফিল হচ্ছে যে আমরা একসাথে ছিলাম। এবং ভবিষ্যতেও যেটা পরাণ বলল, যে আমরা ভবিষ্যতেও যদি আমরা কখনো দেখি অন্যায়, অবিচার বা সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের শিল্পী হিসেবে এটাই দায়িত্ব। সূর্য একদিন উদয় হবেই। কি মনে হয় যে আপনারা যেটি বলছিলেন যে অনিশ্চয়তা, অস্থিরতা, সেটা কেটে কি আসলেও সূর্য উদয় হয়েছে? এবং এই সূর্যটা কি উদিত থাকবে নাকি আবার অস্তমিত যাওয়ার সংখ্যা দেখছেন? যে উদ্দেশ্য নিয়ে আমার দল বা আমরা আন্দোলনটা শুরু করি আজ থেকে প্রায় 15 বছর আগে, দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার, এসব কিছুকে মুখ্য রেখেই আমাদের আন্দোলনটা শুরু হয়। এবং আপনারা জানেন যে 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যে মামলায় ফরমায়েশি রায়ে তাকে জেলে পাঠানো হলো। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন, বাংলাদেশের ইতিহাসে ওই মামলার মধ্যে একটা নতুন ঘটনা এবং একমাত্র ঘটনা, সেটা হচ্ছে যে লোয়ার কোর্টের যে কোনো মামলার রায়ের পরে আপনার হাইকোর্টে গেলে সেই মামলাটা রায়টার যে মেয়াদটা 5 বছর দিলে সেটা হ্রাস করে 3 বছরে আসে, 10 বছর দিলে সেটা হ্রাস করে 7 বছরে 5 বছর আসে। কিন্তু আমাদের ম্যাডামের বেলায়, বেগম খালেদা জিয়ার বেলায় সেটা উল্টা হলো। তার লোয়ার কোর্ট দিল তাকে 7 বছর, হায়ার কোর্ট তাকে দিল 10 বছর। মানে জাস্ট বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ঘটনাটা ঘটলো। এটা রাক্ষসীকে খুশি করার জন্য। এটা দেখেন কি ধরনের, মানে তারা সমস্ত কিছুকে তারা একদম কবজা করে ফেলেছিল। এই বিপ্লবের ফলে এখন যাত্রা শুরু হয়েছে পরিষ্কার করার, এখনও সম্পূর্ণ পরিষ্কার হয়নি। প্রেতাত্মার দোসররা, তাদের বন্ধুবান্ধবেরা, তাদের সুবিধাভোগীরা এখনও এখানে বিরাজমান, এবং এখনও তারা চেষ্টা করছে কিভাবে এই অর্জনটাকে ধূলিসাৎ করে দেওয়া যায় এবং আমাদের এই সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয়টা, সেখান থেকে আমাদের কি করে পিছনে হটানো যায়। কিন্তু যেহেতু আমরা 17 বছর সহ্য করেছি, এতগুলো মৃত্যু, এত মামলা, এত হামলা, এত জেল জুলুম, আমরা যেহেতু সহ্য করে এইখান পর্যন্ত এসেছি, ইনশাল্লাহ আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, আজকে শুনেছেন তিনি একটা নতুন ঘোষণা করেছেন যে জাতীয় সরকার হোক, এটা বিএনপি চায়, এবং বিএনপি চায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে অংশগ্রহণ থাকবে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের। কারণ দেশ গড়ার, সুন্দর একটি বাংলাদেশ, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদেরও অংশগ্রহণ খুবই প্রয়োজন, তাদেরও মতামতের খুবই প্রয়োজন, যার কারণে তিনি এই মতটা ব্যক্ত করেছেন। তো আমার মনে হয় যে ইনশাআল্লাহ আগামী দিনে যদি সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে যদি আমরা বা আমাদের সরকার বা যাদের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই সরকার যদি ক্ষমতায় যায়, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে, এবং সকল মানুষ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে বসবাস করবে। কিন্তু আপনি যেটা বললেন যে আমরা সেই সুন্দর সকালটার অপেক্ষায় এখনও আছি, আমাদের কাজ এখনও শেষ হয়নি, এখনও সংগ্রাম চলছে। এটার মূলোৎপাটন না করা পর্যন্ত আমরা সেই সুন্দর সকালটা এখনও পেয়েছি বলতে পারবো না। মিথুন বাবু, কেমন দেখেন সামনের দিনগুলো? আমি তো সবসময়ের জন্য বিশ্বাসী। আমি সবসময়ের জন্য আমার চোখে আলো দেখি আর মনটাকে ভালো রাখি। কষ্ট ও তো থাকবেই, আমি কষ্টকে জয় করে এগিয়ে যাবো, এটা আমার সবচেয়ে এটা আমার মনে করেন মায়ের দোয়া, বেগম জিয়ার দোয়া, আমার মায়ের দোয়া, এবং আমার যে তারুণ্যের অহংকার, আগামী আমাদের নায়ক তারেক রহমান যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা তার বাইরে কিন্তু কাজ করিনি। উনি যতটুকু কথা আমাদের সাথে বলেছে, তখনই আমরা একটা সাহস পেয়ে গেছি। আমি চিন্তা করেছি যে এক হাতে মুক্তি আর এক হাতে মৃত্যু, হয় মৃত্যু হবে না হয় মুক্তি হবে, হয় মুক্তি হবে না হয় মৃত্যু হবে, এদেরকে এটা শিখিয়েছে। এবং আমি ওইভাবে চলেছি। আমি প্রচণ্ড সাহস নিয়ে কাজ করেছি, যে এই জন্য 71-এ আমার বাবা মারা গেছে, আমি ওই যুদ্ধ দেখেছি, এবং ওইখান থেকে যে জিনিসগুলো আসছে, ওই রাজাকাররা ছিল, এখনও রাজাকাররা আছে, ওগুলাকে আমরা বলছি হায়না বলতেছি বা পাচাটা কুত্তা বলতেছি, ওরা কিন্তু এখনও আছে। দেখেন জিনিসটা হলো যে ভিন্ন ভিন্ন রূপে, হ্যাঁ ভিন্ন ভিন্ন রূপে, থ্যাংক ইউ, ভালো কথা বলছেন। ভিন্ন ভিন্ন রূপের কিন্তু ওদের চেহারাগুলো কখনো মনে করেন কুকুরের মতো, কখনো শুয়োরের মতো, কখনো নেকড়ের মতো, আবার কখনো মানুষের মতো। মানুষের চেহারা নিয়ে যারা কাজ করছে আজকে দলের ভিতর ঢুকে, ধরেন আমাদের পিছে আমরা যে কাজগুনা করেছি, এই কাজগুলোতে স্বীকৃতি আমাকে গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীতে এখন কিন্তু একটাই গান, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা। গতকালকে সারা রাত কলকাতা হয়েছে, বলিউড হলিউড চলছে এইখানে, এবং
গতকালকে রাত্রিবেলা ইংল্যান্ড থেকে ফোন করছে যে আমার এই লিরিকটা নিয়ে তারা কাজ করবে এবং তাদেরকে আমাকে ইয়ে করে দিতে হবে, লিখে দিতে হবে যে আমি তাদেরকে পারমিশন দিলাম। এই জায়গাতে মনে করেন আমরা যে ধাক্কাগুলো এখন খাচ্ছি এসে যেভাবে আমাদের অন্তরীণ সরকার খাচ্ছে, আপনি একটা মারাত্মক জিনিস আপনাকে খেয়াল করাই দিই যে আয়না ঘর নিয়ে কেউ কথা বলবো না, কারণ এটা রাজনীতির একটা বিচ্ছিরি ঘর। লাল নীল ঘরের মধ্যে একটা আয়না ঘর তৈরি করছে। তো এই আয়না ঘরে দেখেন আজকের যে আমার ইউনূস স্যার যে আমাদের প্রধান উপদেষ্টা, তার সাক্ষীকে রাখতো আয়না ঘরে, সাক্ষী নিয়ে আসতো কোর্টে, কোর্টে দেওয়ার পর আবার আয়না ঘরে। আমার কিন্তু স্যার কিন্তু যে বর্তমানে প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কথা বলতেছি, আমরা দেশটাকে নিয়ে গেছিলাম কোথায়? আপনি চিন্তা করেন যে একটা লোক নোবেল জয়ী, গোটা বিশ্ব আমরা তাকে নিয়ে হয়তো একটু গর্ব করতে চেয়েছিলাম, যেখানে বেগম জিয়াও ওনাকে ইয়ে করছে, আমাদের তারেক রহমান পর্যন্ত তাকে ইয়ে করছে, সবাই মিলে আমরা দেশ মানে গোটা 18 কোটি মানুষের দেশ ওনাকে নিয়ে একটা অহংকারের একটা ফসল ছিল। সেখানে পর্যন্ত তারা নোংরামি করছে, তাকে জেল খাটাতে ইয়ে করে, তাকে 8তলাতে লিফট বন্ধ করে রেখে তার মতো ইউনূস স্যারের মতো লোক 8তলা নিয়েছে, 8তলায় নামছে পায়ে হাঁটায়, লিফট তারা বন্ধ রাখছে। তাহলে আমরা কোথায় গেছি? আমরা আজকে লাশের মধ্যে মনে করেন লাশ তো গুলি করে মেরে ফেলার পরে ওগুলো আবার ভ্যানের উপর তুলে ওটাকে আগুন লাগাই দিচ্ছে। আমরা তাহলে কোন দেশে বসবাস? যে এই যে হাইনা, এই যে খুনি হাসিনা, এর বিচার তো এই মাটিতে হবে না, একে শূন্যের উপর রেখে কতবার যে ফাঁসি দিতে হবে এটা জনগণ বলে দেবে। এটার রায় কিন্তু জনগণ দেবে, এই ফাঁসির রায় জনগণ দেবে, এবং কতবার ঝুলাতে হবে এটা জনগণ বলবে। কারণ শিশুকে পর্যন্ত ছাড়েনি, একটা বাচ্চা শিশুকে তারা হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে। আমরা কোথায় আছি? তাহলে আমাদের কি জানের কোনো দাম আছে? মৌসুমি যেটা বললো যে পালাই রাখছি, অমুক রাখছি, ওর বাড়ি 3বার ভেঙে দিয়েছে, ওর আব্বাকে নিয়ে গিয়ে মসজিদে বলছে তোর বেটাকে এনে দে। পরানের আব্বাকে জুম্মার দিনে রামপুরা মসজিদে ডেকে নিয়ে অপমান করা হয়েছে সবার সামনে, একজন ওই আওয়ামী লীগের নেতা। আমার প্রশ্ন হইতেছে যে আমরা ভালোভাবে বাঁচতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ কী ছিল? স্বাধীনতার ঘোষক ছিল, মুক্তিযুদ্ধের সূচনা ছিল তার হাত দিয়ে। তাকে আপনারা মুছে ফেলতে চাচ্ছেন। আজকে চিন্তা করে দেখেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, কথাটা শুনলে আপনার কাছে খুব ভালো লাগবে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে কি শাহজালাল বিমানবন্দর। আমার মনে হয় এই কাজটা যারা করেছে তাদের মধ্যে কোনো বিদ্যা শিক্ষা কিছুই নাই। একজনের নাম পরিবর্তনের জন্য আমার একটা অলিকের নাম লাগাতে হবে? তাদের মাথায় কি কোনো বুদ্ধি ছিল না? এই যে উৎখাতগুনা শুরু করছে তারা। আচ্ছা, এরকম একটি ঘটনা কিন্তু এই বিপ্লবের পরেও ঘটেছে, যেটি এক্সপ্রেসওয়ে, আমরা যেটা মহাসড়ক, পদ্মা সেতু মহাসড়ক, সেটার নামকরণ কিন্তু করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওটাতে নিয়ে আসছে। সেটা কিন্তু চেঞ্জ করে একজন নবীজির নাম বসানো হয়েছে। একটু বলতে চাই, ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। এটাও কি ঠিক হয়েছে? কিন্তু আমি একটু ক্লিয়ার করতে চাই ব্যাপারটা। আপনি দৃষ্টিভঙ্গি দুই রকম, কিন্তু জিয়াউর রহমানের নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে এয়ারপোর্টটা ছিল, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওটা একজন সাবেক প্রেসিডেন্ট, সাবেক মুক্তিযুদ্ধ মহান ঘোষক, সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান, সব কিছু তিনি ছিলেন, তার নামে করা ছিল। তার জায়গায় কিন্তু বর্ষানো হলো কি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ব্যবহার করা হলো। কিন্তু এইখানে যেটা কাজ করে সেটা ভিন্ন জিনিস। এখানে বলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু, যেখানে আমরা মুসলমানরা জানি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইউ হ্যাভ টু ক্ল্যারিফাই যে শেখ মুজিবুর রহমান সাহেব কোন জাতির পিতা ছিলেন। বাঙালি জাতির পিতা। বাঙালি, আমরা তো বাংলাদেশি, বাঙালি জাতি তো আপনারা করেন নাই কখনো। আমরা তো বাংলাদেশি। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কি হবে? আমাদের পাহাড়িদের কি হবে? তারা কি বাঙালি? দেখেন বঙ্গবন্ধু নিয়ে আমি ক্লিয়ার করলেন কি? সেটা তো একটা বড় একটা বিতর্ক। না, আসেন, আপনি যদি বাঙালি জাতির পিতা উনি হয়ে থাকেন, তাহলে আমাদের যে এতগুলো লক্ষ লক্ষ আমাদের যে উনি কি বাঙালি, বিভিন্ন উপজাতি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, এটা বলা কি ভুল? না, আমি আপনি যদি আমাকে উনার সাথে নিয়ে তর্ক করতেন, আমি সেই তর্কে এখন যাবো না। বড় পরিসরে এটা বড় পরিসরে আলাপ, পলিটিক্যাল আলাপে গেলে আমরা যাবো। সংস্কৃতি অঙ্গন যে সংস্কৃতি কর্মী আপনারা যারা বাধার মুখে ছিলেন, পালিয়ে থাকতে হয়েছে, এই বিষয়ে আমি আপনাকে ওর কাছ থেকে কেড়ে নিই এবং আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ছোট্ট কথা বলছি। আপনি আমার পিতা, 25শে মার্চের রাত্রিরে আপনি পালিয়ে গেলেন, যে জেলখানাতে ওদের পরিবেশে থেকে গেল। উনি ফেরত আসছে দেশ স্বাধীন হওয়ার পরে কতদিন পরে? আপনি বলেন কতদিন পরে আসছে দেশে? এসে 72-এ নির্বাচন দিয়েছে। আপনাকে এগুলো শুনেন, আমাদের জেনারেশন তো জানে না ঘটনা কি। যদি 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে যদি পূর্ব পশ্চিমের প্রধানমন্ত্রী বানিয়ে দিত, তাহলে কি বাংলাদেশ পেতেন? উনি এই কাজ করার জন্য তো উনি ওই ভোটটা করেছিলেন। আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেনি।
স্বাধীনতাকে ত্বরান্বিত, কিন্তু ওনার ইচ্ছাটা ছিল আলাদা আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত। স্বাধীনতাকে ত্বরান্বিত 52 করছে, 52 তো করছে, কিন্তু ঘটনা হয়েছে যে আমার কাছে কথাটা হচ্ছে 69 করছে। উনি পালিয়ে গেছিল, আমার কাছে কথাটা ওটা না, উনি সব কিছু করছে, সাথে মাছের ভাষণ দিচ্ছে, সব কিছু আছে, সব কিছু, কিন্তু 25-এর কালো রাত্রিরে পালাইছিল, এটা আমার একটা কথা না। 72-এ এসে মিনিমাম 25,000 মারছে হচ্ছে জাসদের লোকজনকে। আপনি বুঝেন, কিন্তু আপনার একতন্ত্র চালাই করে দিয়েছিল, গণহত্যা অমুক। আপনার 74-এর দুর্ভিক্ষের কথাটা আমাদের এই জেনারেশন কি জানে? বাড়িতে চলছে উৎসব, ছেলের বিয়ে চলছে, আর এদিকে লোকজন না খেয়ে হাজার হাজার না খেয়ে মরে গেছে। আপনি যান, ঢুকেন ইউটিউবে, এখনই ঢুকেন না, CNN দেখেন, BBC দেখেন। আপনার সাথে আমার তর্ক না তো, আপনি চিন্তা করেন, এই স্বচ্ছ চিন্তা করে নিয়ে এসে মানুষের কাছে তুলে ধরেন। আমি যদি অসৎ হয় আমাকে অসৎ করে দেন, বুঝাই দেন আপনি যে আমি এটাতে ছিলাম। আমার বাপ 25 তারিখ রাত্রিরে পালিয়েছিল, আমি তাকে কিভাবে রাখবো যে 72-এ এসে যখন আবার বলে যে আমি। আচ্ছা, যাই হোক, যেটি বলছিলেন যে এই যে নাম পরিবর্তন, এটাকে নিশ্চয়ই আপনারা সমর্থন করেন না। না না, এই নাম পরিবর্তনটা তো আমি বলতেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, ওখানে কোনো অলির নাম দিবেন, আপনি অলিকে নিয়ে খেলা করছেন, ওই অলিরই তো গজব পড়ছে, হযরত শাহজালাল বাবার গজব পড়ছে। কারণ একটা শাহজালাল বাবা সে আল্লাহর অলি, আর একটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের প্রেসিডেন্ট ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, তার নামটাকে আপনি কি করলেন? অলির নাম দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করলেন, আপনি অলিকেও ঠকালেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এরকম একজন নায়ককে অবমাননা করা হয়েছে? অবমাননা খালি না, এখানে আপনি আমার অলিকেও অবমাননা করা হয়েছে। আচ্ছা, সামনের দিনে কি এই ধারাবাহিকতা থাকবে, না সেটা থেকে আমরা মুক্তি পাবো? কর্মের জন্যই তো আমি আপনাকে বলছি, আপনি ফলো করেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের কথাবার্তাগুলো ফলো করেন। আমরা এই খেলার মধ্যে নাই, পাল্টাপাল্টি নাই। আপনাদের টিভি চলবে, আপনাদের টিভি যারা ভাঙতে আসবে তাদের হাত ভাঙবো আমরা, কারণ এটা আমাদের সম্পত্তি। তো টিভি ভাঙাভাঙির মধ্যে আমরা নাই। আপনি কাজ করবেন স্বচ্ছতা নিয়ে, কারণ এর আগে তো আপনারাই বুঝিয়েছেন যে টেলিভিশন দিয়ে কী করা যায়, 71 কী করেছে, অমুকজন কী করেছে, আমি বললাম না কথা। আমরা 71-ও যাবো, সময়ও যাবো, কিন্তু এরা আমাদেরকে কোথায় নিয়ে গেছিলো? মিথ্যাচার করতে করতে। একটা টেলিভিশন যখন মিথ্যাচার করবে, জনগণ তাকে থুতু দিয়া ছাড়া কিছু করবে না। একজন সাংবাদিকের 100 কোটি টাকা, সে বলে টিচার করে, মানে লেখাপড়া করে, শিক্ষিকা করে, সে 100 কোটি টাকা ইয়ে। আপনারা তো দেখছেন। আমরা যদি শুনেন, আমাদেরকে সাংস্কৃতিক লাইনে থাকলে আমাদেরকে রাজনীতিকে নিয়ে চিন্তা করতে হয়। কেন চিন্তা করেন? আমরা তো দেশের নাগরিক, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। 600 টাকা কেজি কাঁচামরিচ, ওটার জন্য গান লিখতে হবে। কারণ আমরা লিখেছি, মানুষ, আমরা দেখেছি এই কারণ বাজারে দেখছি মানুষ চুপ করে খাসির ভুঁড়ি, মুরগির ভুঁড়ি কিনতে দেখেছি। আমরা যদি গান করছি, কিন্তু ঘটনা হলো আমরা মানুষের পাশে থাকবো। কিন্তু আপনার একটা টিভি চ্যানেল যখন অসভ্যতা, সত্যটাকে মিথ্যা করে মাটির সাথে মিটিয়ে দিবে, সেই টিভি চ্যানেল ওনাকে কী করা দরকার আপনি বলুন। আমরা চাই সেটা জনগণই বিচার করবে। জনগণ আসলে তো মনে করেন ভাঙচুরও আমরা নাই, এই ক্রিমিনালদেরকে, এবার আপনি বলতে পারেন না, আমি বলি এইসব ক্রিমিনালদেরকে, এলে হলুদ সাংবাদিকদেরকে ধরে নিয়ে এসে, যারা গোল টিপিল করে কাজ করেছে, তাদেরকে ধরে নিয়ে এসে জনসম্মুখে আইনের বিষয় নিয়ে শাস্তি দেবে। তাহলে মনে করেন আজকে এই যে 24-এ আসি, আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি, 24 আমাদেরকে ডাকছে, আদার্স টিভি ডাকছে, আমরা কথা বলতে পারছি, যে আজকে আপনি আমাকে কথা বলার একটা স্কোপ দিয়েছেন। এই যে কথাগুলো কেন বলতেছি জানেন? 15 বছর পর আজকে আমি 24 চ্যানেলে আসছি, আমাকে কোনো দিন ডাকেনি। আমার হাজার হাজার গান হিট, আমি অনেককে দেখছি সারা গান গাইতেছে, আমার নামও নেই না। ধরেন প্রিয়া আছে, মাধবী আছে, চাদর হবে, অমুক তমুক, সব শিল্পীরা আমার আছে, কিন্তু ওদেরকে দেখেছি বলে নাম নেওয়া নিষেধ। আর এখন আমাদের গান মনে করেন গোটা ওয়ার্ল্ডে চলছে। তা আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, মানুষের পিছে লাগা ছেড়ে দিতে হবে, ভালো কাজকে ভালো জায়গায় নিয়ে আসেন, খারাপ কাজকে পরিহার করতে হবে। আমাদের যেটা স্কোপ, আমরা 24-কে বলবো সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন, মানুষের ভিতরে ঢুকেন, সত্যকে সত্য বলার চেষ্টা করেন, মিথ্যাকে একদম মাটি দিয়ে চাপা দিতেন। যেহেতু পরিস্থিতি উত্তপ্ত, একটা গানের মাধ্যমে আমরা আবার সুন্দর পরিস্থিতিতে আসতে চাই। বাবু ভাই, আপনার একটি সুন্দর গান, যে গানগুলো আপনি এতদিন গাইতে পারেননি, আমরা আজকে সেই গানগুলোই শুনবো। আচ্ছা, আমি ওটাই গিয়ে দিই, যেটা আমার এক দফা এক দাবি ছিল, দফা এক দাবি এক ছিল, হ্যাঁ ওটাই গাই। কিন্তু মানে আমার যে চিল্লালাম মনে করেন, তাই তো মনে করেন একটু ইয়ে হয়ে গেছে। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। ওরে ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। ওরে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, কাচ্ছে মাটি কাচ্ছে অন্তর। ওরে দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, কাচ্ছে মাটি কাচ্ছে অন্তর।
আজ দেশের মানুষ জেগে উঠেছে, আজ দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষ জেগে উঠেছে, করছে তারা প্রতিবাদ। ধরবার ধরবার ধর 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 চোরদের ধর, জনগণ বলছে প্রতিবাদ করছে চোরদের ধর। যাই হোক, এই চোরদের ধরা যেন সবসময় অব্যাহত থাকে। মৌসুমী, আপনি বলছিলেন অনেক কিছুই আপনার সেই দুঃসময়ের কথা, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি বিগত সরকার কিন্তু সবসময় বলেছে, মুখে বলেছে যে তারা নারীর ক্ষমতায়ন চান, কিন্তু সেই একজন নারী শিল্পী হয়ে আপনাকে পালিয়ে থাকতে হয়েছে। মানে কি মনে হয় নারীর ক্ষমতায়ন নিয়ে আপনার কি বক্তব্য? স্বৈরাচার সরকারের সময় নারীরা অনেকটাই এগিয়ে ছিল, আবার কিন্তু পিছিয়েও ছিল। ওনার বিরুদ্ধে বা পক্ষে যদি কেউ কথা বলে, পক্ষে বললে তো উনি খুব খুশি হয়ে যায় স্বাভাবিকভাবে। তো ওনার পক্ষ নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন নারী কেন, ছেলেদেরও অগ্রাধিকার ছিল। শুধু নারীদের অগ্রাধিকার ছিল তেমন নয়, যে উনি যেভাবে বলেছেন যে নারীদের অগ্রাধিকার, না আসলে না। কাজের ক্ষেত্রে যখনই আমরা গিয়েছি তখন কিন্তু নারীদের অগ্রাধিকার পায় নাই। উনি প্রচার করেছিলেন কিন্তু ওইটা যথাযথ ছিল না। পরাণ, আপনি যেটি যোগ করতে চাচ্ছিলেন মৌসুমীর সঙ্গে? যোগ করতে চাচ্ছি যে নারীর ক্ষমতায়ন বা নারীর অগ্রগতি ব্যাপারটা কি, যে এই সরকার তো খুব মানে প্রচার প্রিয় সরকার। সরকার না, অবৈধ, এটা সরকার বলা যাবে না। কোন সরকার? এই সরকার বলতে আমি প্রিভিয়াস যেটা যাদের পতন হয়েছে তাদের কথাই বলছি। স্বৈরাচারীর কান লাগেনি। হ্যাঁ, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কথা বলছি। তারা অনেক প্রচার প্রিয় একটা সরকার ছিল। তো যাই হোক, তারা নারীর ক্ষমতায়ন, নারীকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নারীকে জাগ্রত করছে। আমার মনে হয় এই গত 15 বছরে যতটা নারী নিগৃহীত হয়েছে, নারীকে লাঞ্ছিত করা হয়েছে, এমনও আছে যে ধর্ষণের সেঞ্চুরি করে সেটাকে আবার উৎসব করে পালন করা হয়েছে। তারপর নোয়াখালীতে বিরোধী ভিন্ন মত হওয়ার কারণে এক মাকে গ্যাংরেপ করা হয়েছে। তো এটা আসলে এভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। যেটা আমি জাস্ট বলতে চাইছি যে ওরা নারীর ক্ষমতায়নের কথা বলেছে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে এদের সময়টাতে। এখানে তাদেরকে কোথাও আমরা দেখিনি প্রতিবাদ করতে বা কোনো প্রোটেস্ট করতে। সো তাদের কোরামের বা তাদের ক্ষমতার যারা সুবিধাপ্রাপ্ত নারী ছিল, তারা যখন ক্ষতিগ্রস্ত হয়েছে বা তারা জাগ্রত হয়েছে, তাদের উন্নতি হয়েছে। নারী উন্নতি, এই হচ্ছে সমাচার বিগত স্বৈরাচারী সরকারের। রোজেনের কাছে আপনারা সবাই বলছিলেন যে অনেক নিগ্রহের শিকার ছিলেন আপনারা বিগত সময়। তারপরেও এই যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতেন, কোন গানটা আপনাকে খুব বেশি উজ্জীবিত করত? এটা আসলে ইন্ডিভিজুয়ালি বলাটা একটু কঠিন, কেননা আপনারা হয়তো জানেন বা আমরা এর আগেও দেখেছি যে বাবু ভাইয়ের তো অনেক গুণ আছে, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ইউথন বাবু ভাই। ওনার লিরিকের ভিতরে একটা আলাদা একটা বিষয় থাকে, একটা মেসেজ থাকে, একটা প্রতিবাদ, একটা হুঙ্কার, একটা আগ্নেয়গিরি। হ্যাঁ, ওনার প্রত্যেকটা কোনো গানকে আমি মানে ক্লাসিফাই করতে পারবো না বা করাটা ঠিক হবে না, কারণ প্রত্যেকটা গান যেগুলো আপনারা শুনেছেন বা অনেক গান হয়তো ট্র্যাক আপনার কানে যায়নি, শুনলে আপনি পাবেন প্রত্যেকটা গানে একটা ইন্ডিভিজুয়াল মেসেজ আছে, এবং যে মেসেজটা সাধারণ মানুষের পালস, মানুষ কি চায়। যেমন আমাদের যেটা এখন মূল, যেটা আমাদের আন্দোলনের বা আমাদের কাজের যেটা মূল ধারাবাহিকতা, সেটা হচ্ছে যে ইনসাফ প্রতিষ্ঠা করা সমাজে। এখন এর জন্য ইভেন আপনার আমাদের যে নাগরিক সমস্যাগুলো, তারপর সামাজিক প্রবলেমগুলো, এগুলো নিয়ে আমরা কন্টিনিউ কাজ করে যাব। তো আন্দোলনের মুহূর্তে আলটিমেটলি যে গানটা শুধু আমার না, গোটা পৃথিবীময় এটা একটা সাড়া ফেলেছে, সেটা হচ্ছে দেশটা তোমার বাপের নাকি, যে গানটা নিয়ে এত আলোচনা সমালোচনা। এছাড়াও আমি বলবো ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি বাবু ভাইয়ের যে গানগুলো আমরা করছি বা আমরা যেগুলো গাচ্ছি, যে গানটির কথা বললেন, এই গানটা কি একটু শুনবো? এটা তো শিল্পী স্বয়ং উপস্থিত, আমরা মৌসুমীর কণ্ঠেই শুনি, এটাই সবচেয়ে বেটার হবে যেহেতু উনি শিল্পী। তাহলে আপনার কণ্ঠে আরেকটি গান শুনি। আচ্ছা, আমি 2 লাইন গাচ্ছি, যে গানটা আমি গেয়েছি এবং বাবু ভাইয়ের সুর করা। যদিও আমি মূলত মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজিশন করি, গান ওভাবে করা হয় না, মূলত শিল্পী হচ্ছে আমাদের এই দুজন। তো যাই। শহীদ জিয়া না থাকলে স্বাধীনতার ঘোষণা হতো না, শহীদ জিয়া না থাকলে স্বাধীনতার ঘোষণা হতো না, এই শিরোনামে একটা গান আছে, যে গানটা আমি গেয়েছি। এই মুহূর্তে আমার লিরিক পুরোটা মনে নেই। তো মূল যেটা বক্তব্য এই গানে যেটা উঠে এসেছে, শহীদ জিয়া না থাকলে স্বাধীনতার ঘোষণা, শহীদ জিয়া আমাদের একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা। এই যে একটা ছোট্ট কথা, যেটা আমাদের বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু
মোটামুটি বলতে গেলে ভুলেই গেছে। তো জিয়াউর রহমানকে আমরা একটা স্বৈরের শাসক হিসেবে দাঁড় করিয়েছি গত সরকার যেটা করেছে, কিন্তু ইতিহাসে তার অবদানটা কতটুকু, তার ভূমিকাটা কতটুকু, তারপরে 7ই মে যে বিপ্লব সাধিত হলো, সেই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা বিপ্লব, হ্যাঁ 7ই নভেম্বর সরি। তো এই যে আমাদের বাংলাদেশের যে স্টেপ বাই স্টেপ যে ধারাবাহিকতা ইতিহাস, এটা তো জানতে হবে। তো আমরা এটা নিয়েও কাজ করব ভবিষ্যতে, যে আমাদের ঐতিহাসিকভাবে আমরা যে ইভেন্টগুলোর কারণে আজকে আমরা এই বাংলাদেশটাকে পেয়েছি, সেই ইভেন্টগুলো নিয়েও আমাদের কাজ করার প্ল্যান আছে। তো বাদ বাকি সময় বলে দিব। এবার পরাণের মুখে একটি উজ্জীবিত গান শুনবো। বাবু ভাই বলছিলেন যে আপনার বাবাকে পর্যন্ত নির্যাতনের শিকার হতে হয়েছিল। আচ্ছা, ওই সময় একটি গান করেছিলাম গুরুমিথুন বাবুর কথা শুনে, যখন আমরা রোড মার্চে ছিলাম। হ্যাঁ, যখন আমরা তারুণের রোড মার্চে ছিলাম, তো ওটাকে বেসিস করে গানটা করা হয়েছিল। গানটা এরকম ছিল, দুইটান গাচ্ছি। তারুণের রোড মার্চে তারেক রহমান ডাক দিচ্ছে, ছুটে ছুটে আয়, দেশ গর্ব আমরা সবাই, ফিরাই দে মোর ভোটের অধিকার, ওরে স্বৈরাচার, ফিরাই দে মোর ভোটের অধিকার, লুটের আয়ার গুম খুনের হবে দিনে শেষ, আসবে আবার শহীদ জিয়ার স্বাধীন বাংলাদেশ, স্বৈরাচার রবে না, ভোটার হবে না, দেশের মানুষ ফ্যাসিবাদের করবে রে বিচার, ফিরাই দে মোর ভোটের অধিকার, ওরে স্বৈরাচার, ফিরাই দে মোর ভোটের অধিকার। এই গানগুলো কিন্তু তখন সারা বাংলাদেশ আমরা তো প্রোগ্রাম করে বেরিয়েছি, যেখানে গিয়েছি, ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস বলেন, টিকটক বলেন, তারপর রাস্তাঘাটে, যেখানে সব জায়গায় কিন্তু এই গানগুলো বেজেছে। তো যেহেতু শেষের দিকে আমরা অনুষ্ঠানের, এবং এই পর্বটাই মনে হয় আমার শেষ বলা, আমি শেষের দিকে এসে এটুকুই বলতে চাচ্ছি যে 2024-এর এই স্বৈরাচার পতনের আন্দোলন সংগ্রামে যে সমস্ত ছাত্র জনতা ভাইয়েরা শহীদ হয়েছেন, আমার দলের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তারা যে চেতনা নিয়ে, যে দাবি নিয়ে, এবং যে বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জীবন বিসর্জন করে গেছেন, এই রাজপথ রঞ্জিত হয়েছে তাদের রক্তে, তাদের সেই চাওয়াগুলো যাতে আমরা ভুলণ্ঠিত হতে না দিই, তাদের যে এই দাবিগুলো যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আর তা না হলে কিন্তু আবারও দুহাত প্রসারিত করে দেখা যাবে আবু সাইদকে দাঁড়িয়ে আছে, আবারও দেখা যাবে মুগ্ধকে পানি নিয়ে দৌড়াচ্ছে, সে আন্দোলনের মাঝে পানি লাগবে নাকি পানি। কারণ বীরদের বারবার জন্ম হয়, যতবারই দেশে ক্রান্তিলগ্ন আসবে, যতবারই বাংলার ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটার অভ্যুদয় হবে, তখনই এদেশে আবু সাইদ, মুগ্ধ, আকরাম এদের মতো বীরদের জন্ম হবে। তো আমি ছোট্ট করে দুটো লাইন কবিতার ছলে বলে যাই, যতবারই মারো জন্মাবো আবার, দারুণ সূর্য হব লিখব নতুন কোনো ইতিহাস, অভিশপ্ত বুলেটে জানে না, ভালোবাসায় যে বেঁচে থাকে মৃত্যু তাকে ছোঁয় না। ওর একটা বৈশিষ্ট্য আছে যে ও কিন্তু আমাদের এই আন্দোলনে লিডার আসছে, নাটকটা ওর করা, ওর কিছু আবৃত্তি আছে যেখানে খুব মজা। আমরা একটা লাস্টে ছাড়ছিলাম একটা মানে খরগোশ আর কচ্ছপের একটা গল্প, ওখানে 4টা পর্ব ছিল, যেটা হয়তো জানে না, আপনারা ইউটিউবে ঢুকে দেখে নেবেন, লিখলেই হবে শিবাশানু। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সংগ্রামটা কিন্তু এখনও শেষ হয়নি। কোনো একটা জায়গায় আমাদের বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তো যেখানে আমাদেরকে দেশটা তোমার বাপের নাকি গানটা নিয়ে একটা কথা বলা হয়েছে। তো আমি সবচেয়ে বেশি চিন্তা করেছি, যখন আমি সকালবেলা শুনেছি, যখন আমি চিন্তা করেছি, এটাই সবচেয়ে মারাত্মক মেসেজ হচ্ছে 24 থেকে আমাদের প্রথম দেশকে যারা যারা ক্ষতি করার চেষ্টা করছে, তাদের মধ্যে এরা কয়েকজন, এদের পিছে আমি কনফার্ম, যেহেতু আমাদের গানটা খালি ঢলিউড বলিউড না, গোটা বিশ্বে কিন্তু ইংরেজিতেও হচ্ছে, দেশটা তোমার বাপের নাকি। এটার পথে পশ্চিমবঙ্গে কিন্তু এই দেশটা তোমার বাপের নাকি গান গাওয়ার জন্য গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। এটা কিন্তু রয়ের একটা কারসাজি চলছে। তো দেশটা তোমার বাপের নাকি এই গানটা নিয়ে কিন্তু আমাদের দেশে ঢুকে পড়েছে, এটা আমার এবং কিছু কিছু ওই 5-8টা দালাল যারা 2 বছরে কোনো দিন সামনে আসেনি, গান করেনি, গানের ভয়ে পালায় গেছে, আমরা সবাই মিলে চিন্তা করেছি এটার বিহিত হবে আদালতে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে শ্রদ্ধা করি, এবং আমরা বুঝতে পারছি যে এদের পিছে যে হিন্দু তো আছে, তো হিন্দু যা আছে, এদের পিছে যে হরে কৃষ্ণরা আছে,
এখানে মেন রয়ের চাল আছে, আমি কনফার্ম, কারণ এদেরকে টাকা পয়সা দিয়ে যারা হেল্প করছে এবং এদের পিছে কারা কাজ করছে এবং এদের এদের সাথে আছে কি না, ওই দুটো মেয়ের সাথে, যে দুটো মেয়ে আমি নাম বলবো না, আপনারা দেখে নেবেন রোববারের দিন যখন আদালত ওদের বিরুদ্ধে আসবে। আমরা মোট 3টা কেসের প্রস্তুতি নিয়েছি, 3টা কেসই হবে, তার মধ্যে একটা রিমান্ড থাকবে। তাদের কাছ থেকে জানতে হবে, আমাদের সবার দাবি, এটার পিছে কারা ছিল। এটার পিছে যদি আমাদের এই সংগ্রামের পিছে যদি আমাদেরকে দেখেন কিভাবে নিয়ে আসতেছে, তারা সাংবাদিক সম্মেলন করতেছে একটা গান নিয়ে, যে গানটা গোটা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে, আর যে গানটা গেয়েছেই মনে করেন ওই। এই গানের হিস্ট্রি নিয়ে আরেক দিন আপনাদের সাথে আলাপ করবো যত মতে, হ্যাঁ, মানে আপনাদের জনমতে। তো এখন ঘটনা হইতেছে আমার কাছে, আমরা ডিক্লেয়ার বলে দিলাম চ্যানেল 24-এর মাধ্যমে, দেখা হবে আদালতে, আপনারা আসেন আদালতে, আপনারা আপনাদের পিছে কারা আছে সুন্দরভাবে গিয়ে ডিবিতে বলেন, আইনের মাধ্যমে বলেন, আপনাদের সাথে দেখা হচ্ছে আদালতে, আপনাদেরকে কোনো ছাড়া হবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তবে আমরা অনুষ্ঠান তো শেষ করবই, শেষটা হবে আমাদের একটি গানের মাধ্যমে। যে গানের মাধ্যমে আজকে মৌসুমী, হ্যাঁ, যে গানটি পুরো আন্দোলনকে, খুব ছাত্র জনতাকে, দেশের মানুষকে উজ্জীবিত রেখেছিলেন, সেই গানটি গাইবার চেষ্টা করছি। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছালা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছালা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। ওই দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম।